নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল মোহনবাগান দল তারা এই মৌসুমে আইএসএলের নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ডে। গতকালের ম্যাচে মোহনবাগান কোচ মলিনা দলের প্লেইং 11-এ গ্রেক স্টুয়ার্ট, ডিমিত্রি পেট্রাটস, জেসন কামিন্সদের রেখে আক্রমণাত্মক দল নামালেও গতকাল নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ঝড়ে কিন্তু কার্যত উড়ে যেতে হয়েছে মোহনবাগান দলকে। ম্যাচের শুরুর থেকেই গতকাল বেঙ্গালুরু এফসি তারা কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স লাইনের ওপর চাপ সৃষ্টি করে খেলা শুরু করে, যার ফলে ম্যাচের 9 মিনিটের মাথায় দীপেন্দুর সাইড থেকে এডগার মেন্ডেজ দুর্দান্ত একটা গোল করে বেঙ্গালুরু এফসিকে 1-0 গোলে লিড এনে দেয়। এরপর আবার ম্যাচের 20 মিনিটের মাথায় মোহনবাগান দলের ডিফেন্স লাইনের ভুলের কারণে সুরেশ সিং বেঙ্গালুরু এফসির হয়ে গোল করে, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-0। এবং এই 2-0 গোলে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু প্রথমার্ধে লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে। তবে দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই মোহনবাগান দল তারা কিন্তু গোল পরিশোধ করার চেষ্টা করে, তবে মোহনবাগানের সব চেষ্টাই কিন্তু শেষ পর্যন্ত বৃথা হয়ে যায়। এবং ম্যাচের 51 মিনিটের মাথায় দীপেন্দু খুব সম্ভবত এডগার ম্যান্ডেজকে বক্সের মধ্যে জার্সি পুলিং করে ফেলে দেয়, যার ফলে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি। এবং সেই পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরু এফসিকে 3-0 গোলে লিড এনে দেয় সুনীল ছেত্রী। এবং গতকালের পেনাল্টি থেকে গোল করে সুনীল ছেত্রী সে কিন্তু আইএসএলের হাইয়েস্ট গোল স্কোরার হিসাবে নিজের নাম নথিভুক্ত করে নিল। তো যাই হোক, গতকাল গোটা ম্যাচের শুধুমাত্র শেষের কিছুটা মিনিট বাদ দিলে মোহনবাগানের আক্রমণ ভাগ কিন্তু পুরোটাই নিঃশেষ ছিল, যেখানে মোহনবাগানের আপফ্রন্টে জেসন কামিন্স, ডিমিত্রি পেট্রাটস, গ্রেক স্টুয়ার্টদের মতন সেরা বিদেশি প্লেয়ার থাকা সত্ত্বেও বেঙ্গালুরু এফসি গতকাল এত পরিমাণ আক্রমণ এনেছে মোহনবাগানের গোলপোস্টের দিকে, যার ফলে মোহনবাগান দলকে কিন্তু গতকালের ম্যাচের অধিকাংশ সময়টাই নিজেদের ডিফেন্স লাইনকে শক্ত করতেই ব্যস্ত হয়ে পড়ে। এর পাশাপাশি গতকাল মোহনবাগান দলের মাঝমাঠের প্লেয়াররা তারা কিন্তু খেলার মাঝমাঠটাকেও দখল নিতে পারেনি, যার কারণে মাঝমাঠ থেকে পর্যাপ্ত পরিমাণে বল ডেলিভারিও কিন্তু হয়নি মোহনবাগানের আপফ্রন্টের উদ্দেশ্যে। তো এক কথায় বলতে গেলে মোহনবাগান দলের গতকালের খেলা দেখে সত্যিই কিন্তু এই মোহনবাগান দলকে বড্ড অচেনা লাগছে। আসলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রতিটা মরশুমেই তারা বুদ্ধি দিয়ে দল গঠন না করে তারা টাকার জোরে দল গঠন করে এসেছে, যেখানে প্রতিটা দলেই একটা করে বিদেশি মিডফিল্ডার রয়েছে। সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মরশুমে দলে কোনোরকম বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার তারা দলে না নিয়ে তারা আপুইয়াকে দলে নিয়ে এসেছে, যেটার হয়তো খুব একটা দরকার ছিল না। গত মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ান ফের্নান্ডোর কথা মতন দলে কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নেয়নি, যার ফলে গত মৌসুমের শুরুতেও কিন্তু এই একই সমস্যার সৃষ্টি হয়েছিল মোহনবাগান দলে। এবং এর পরবর্তীতে কোচ অ্যান্থনি লোপেজ মোহনবাগান দলের দায়িত্ব নেওয়ার পর সে কিন্তু জনি কাউহোকে দলে ফেরায়, এবং জনি কাউহোকে দলে আনার পরেই মোহনবাগান দলের মাঝমাঠের সমস্যাটা কিন্তু একটু দূর হয়। তো গত মৌসুমের থেকে শিক্ষা পাওয়ার পরেও এই মৌসুমেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই একই ভুলের পথে হাঁটলো, যার ফলে এই মৌসুমে মোহনবাগান দলের মাঝমাঠকে কিন্তু খুবই ফিকে দেখাচ্ছে। আজ একটা বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশে অনিরুদ্ধ থাপা বা আপুইয়া খেললে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু সব থেকে স্ট্রং হতো, সেটা বলাই যায়। যেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোনো মতেই বুঝতে পারলো না। যেটা কেন মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত বুঝতে পারলো না সেটা কিন্তু তারাই জানে। তো যে গতকাল ম্যাচ শেষে মোহনবাগান কোচ মলিনা তিনি প্রেস কনফারেন্সে বেঙ্গালুরু এফসির আধিপত্য বিস্তার করা নিয়ে তিনি বলেছেন, ঘরের মাঠে যাবতীয় সুবিধা ওরা কাজে লাগিয়ে নিতে পেরেছে। আমরা সমস্যা সমাধান করার জন্য সাহাল আব্দুল সামাদকে মাঠে নামাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সাহালও কিন্তু চোট পেয়ে বেরিয়ে যায়। আমাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে দলের আক্রমণের শক্তি বাড়াতে হতো ও বলের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রয়োজন ছিল। তবে এই দুটি দিক থেকেই কিন্তু বেঙ্গালুরু এফসি তারা আমাদেরকে ডমিনেট করেছে। এর পাশাপাশি মলিনা আরও বলেন, বেঙ্গালুরু এফসির গোলের সামনে একেবারেই আমরা নিখুঁতভাবে খেলতে পারিনি। এই ব্যাপারে ওরা আমাদের পেছনে ফেলেছে। প্রতিপক্ষের গোলের সামনে আমাদের ফিনিশ এবং আমাদের শুটিং খুবই খারাপ হয়েছে, তাই আমরা সুযোগ পেয়েও সেগুলোকে কাজে লাগাতে পারিনি। গোল করতে না পারলে তো আর ম্যাচ জেতা যায় না। বেঙ্গালুরু এফসি আজ বারবার রক্ষণে লোক বাড়িয়ে আমাদেরকে আটকে দেয়, বলের ওপর ওদের দখলটাও বেশি ছিল। সব মিলিয়ে আমরা আজ খারাপ খেলেছি। তবে আমাদের এই বেঙ্গালুরু এফসি ম্যাচের পারফরমেন্সটাকে মনে রাখলে চলবে না, কারণ আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং আমাদের সামনে এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে নিজেদেরকে প্রমাণ করার জন্য। এর পাশাপাশি প্রতিটা ম্যাচে একাধিক গোল খাওয়ার সমস্যা নিয়ে মোহনবাগান কোচ মলিনা বলেন, স্পষ্টতই প্রতিটা ম্যাচে গোল আমরা খাচ্ছি, কিন্তু গোল খেয়েছি আমাদের রক্ষণের ভুলে। তবে বেশিরভাগ গোলগুলিই হয়েছে আমাদের আক্রমণের ভুল থেকে। আমার মনে হয় আমাদের রক্ষণকে শক্তিশালী করে তুলতে হলে আমাদের আক্রমণে আরও উন্নতি আনতে হবে। আক্রমণ যত ধারালো হবে রক্ষণও তত ভালো খেলবে। আমার কাছে দুটো ব্যাপার কিন্তু আলাদা নয়, একই। দুটোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে।
তাছাড়া আমরা আজ বেশিরভাগ সময়ই পা থেকে বল খুইয়েছি। গত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের মতন ওঠানামাটাও কিন্তু আমাদের ভালো হয়নি। জেতার জন্য কিন্তু এগুলি খুবই দরকার ছিল। তবে প্রতিটা ম্যাচের শেষেই কিছু না কিছু ইতিবাচক দিক পাওয়া যায়। তবে এই ম্যাচে যদিও তা খুঁজে পাওয়াটা খুবই কঠিন ছিল, তবে আমাদের ফুটবলাররা আজ শেষ মুহূর্ত পর্যন্ত গোলের চেষ্টা করে গিয়েছে। আমাদের এর পরের ম্যাচ থেকে আরও ভালো খেলতে হবে, সমর্থকদের জন্য জয়ে ফিরতে হবে। আজ যে সমস্ত সমর্থকরা এখানে খেলা দেখতে এসেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, তবে তাদের জন্য আমি দুঃখিত। আজ আমরা শেষ পর্যন্ত লড়েছি, আশা করি পরের ম্যাচে এর থেকে ভালো খেলবো এবং জিতে 3 পয়েন্ট অর্জন করব। তো যাই হোক, এরপর মোহনবাগান দলে আইএসএলে তাদের পরবর্তী ম্যাচগুলো রয়েছে আগামী 5 তারিখ মোহামেডান এফসির বিরুদ্ধে এবং আগামী 19 তারিখ ইস্ট বেঙ্গল এফসির বিরুদ্ধে। মানে আগামী 5 তারিখ ও 19 তারিখ তথা আইএসএলে মোহনবাগান দলের পরবর্তী ম্যাচ দুটোই রয়েছে কিন্তু ডার্বি ও মিনি ডার্বি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মলিনা কবে মোহনবাগান দলকে মোহনবাগানের মতন ফেরাতে পারেন, এবং সেই দিনের জন্যই কিন্তু এখন আশা থাকবে আপামর মোহন জনতার। এবং এর পাশাপাশি আপামর মোহনবাগান জনতার এদিকেও নজর থাকবে আগামী 5 তারিখ ও 19 তারিখ মোহনবাগান দল তারা ডার্বি ও মিনি ডার্বি ম্যাচগুলো থেকে জয় তুলে নিতে পারে নাকি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মলিনা সে কি পারবে আগামী 5 তারিখ ও 19 তারিখ মোহনবাগান দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে তিনি নিজেকে প্রমাণ করতে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে নেক্সট আপডেটটা মোহনবাগানের ACL 2 এর ম্যাচ নিয়ে। তো তোমরা জানো আগামী 2 তারিখ ইরানের দল ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগানের ACL 2 এর ম্যাচ ছিল, এবং বর্তমানে মোহনবাগান দলের ভয়ঙ্কর পারফরমেন্স দেখে সকল মোহনবাগান সমর্থকরা কিন্তু খুবই চিন্তিত ছিল আগামী 2 তারিখের ম্যাচে মোহনবাগান দল কোন লজ্জার রেকর্ড গড়বে এশিয়া মঞ্চে। কারণ এমনিতেই মোহনবাগান দলের বর্তমান পারফরমেন্স খুবই জঘন্য হচ্ছে। এর পাশাপাশি মোহনবাগানের ACL 2 এর গ্রুপে এই ট্র্যাক্টর এফসি কিন্তু সবথেকে শক্তিশালী দল। সেক্ষেত্রে বর্তমানে মোহনবাগান দলের পারফরমেন্সের নিরিখে চমৎকার কিছু না ঘটে গেলে 2 তারিখে ট্র্যাক্টর এফসি তারা যে মোহনবাগানের উপর হাল চষে দিয়ে যেত সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত ছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট জানা যাচ্ছে আগামী 2 তারিখের এই লজ্জার পরিস্থিতির মুখ থেকে হয়তো এবার উদ্ধার হতে চলেছে মোহনবাগান দল। কারণ যেমনটা খবর, বর্তমানে কিন্তু ইরানে বেশ খারাপ পরিস্থিতির তৈরি হয়েছে। এর পাশাপাশি একাধিক দেশের বিদেশি প্লেয়ারদের ইরানে খেলতে যাওয়ার কিন্তু মানা রয়েছে, যার ফলে আগামী 2 তারিখ মোহনবাগান দল তারা ইরানে খেলতে গেলে বিদেশি প্লেয়ার ও বিদেশি কোচেদের ছাড়াই কিন্তু তাদেরকে যেতে হতো। তবে এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে এসেছে, বর্তমানে ইরানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার ফলে মোহনবাগান দলের একাধিক ভারতীয় ও বিদেশি প্লেয়ারদের ইরানে যাওয়ার নির্দেশ বা ভিসা দেওয়া হচ্ছে না বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এএফসিকেও এই বিষয় নিয়ে তড়িঘড়ি জানিয়ে দিয়েছে, এবং যেমনটা খবর এএফসির তরফ থেকেও আগামী 2 তারিখের ম্যাচটা ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও বা এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু কোনোরকম আপডেট জানানো হয়নি এই 2 তারিখের ম্যাচের বিষয়ে। তবে বেশ কিছু সোর্স মারফত যেমনটা খবর জানা গেছে মোহনবাগান বনাম ট্র্যাক্টর এফসির যে ম্যাচটা রয়েছে আগামী 2 তারিখ সেই ম্যাচটা ক্যান্সেল হওয়ার পথে রয়েছে। আর শেষ পর্যন্ত এই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেলে সেটা কিন্তু আখেরে মোহনবাগান দলের জন্যই ভালো। কারণ বর্তমানে মোহনবাগান দলের যা পারফরমেন্স তাতে কিন্তু ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে যদি বড়সড় ব্যবধানে হারের মুখ দেখতে হতো মোহনবাগান দলকে, তাহলে কিন্তু মোহনবাগান দলের প্লেয়ারদের মনোবল আরও ভেঙে যেত, যার ফলে আগামী ম্যাচগুলোতে মোহনবাগানকে কিন্তু আরও সমস্যার মুখে পড়তে হতো। সেহেতু এই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেলে সেটা কিন্তু মোহনবাগান দলের জন্যই লাভ, তেমনটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, আগামী 2 তারিখের ম্যাচের বিষয়ে আরও কোনো নতুন আপডেট জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যে একেবারে নেক্সট আপডেটটা সাহাল আব্দুল সামাদের চোট নিয়ে। তো তোমরা জানো গতকাল দ্বিতীয়ার্ধে সাহাল আব্দুল সামাদকে মাঠে নামায় মোহনবাগান কোচ মলিনা। তবে মাঠে নামার পরই সাহাল আব্দুল সামাদ সে কিন্তু চোটের কারণে ম্যাচের কয়েক মিনিটের মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হয়, এবং পরে দেখা গেছে সাহাল আব্দুল সামাদকে পায়ে আইস প্যাক জড়িয়ে বসে থাকতে। সেক্ষেত্রে এখন এটাই প্রশ্ন হচ্ছে সাহাল আব্দুল সামাদের চোটটা কতটা গুরুতর। তবে এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি সাহাল আব্দুল সামাদের চোটের বিষয়ে কনফার্ম আপডেটটা আজকের পর জানা গেলেও বর্তমানে যেমনটা খবর জানা গেছে সাহাল আব্দুল সামাদের চোটের বিষয়ে, সেটা হচ্ছে গতকাল সাহাল আব্দুল সামাদ সে হ্যামস্ট্রিং চোট পেয়েছে। সেহেতু কয়েকদিন রেস্টে থাকলেই সাহাল আব্দুল সামাদ সে কিন্তু ফিট হয়ে যাবে। তবে আজ কলকাতায় ফিরে সাহাল আব্দুল সামাদের MRI করা হবে, এবং তারপরই জানা যাবে সাহাল আব্দুল সামাদ সে কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে চলেছে। তবে সাহাল আব্দুল সামাদের চোটটা খুব একটা গুরুতর না হলে মোহনবাগানের আগামী 5 তারিখ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে আইএসএলের, সেই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদকে সাবস্টিটিউট হিসাবে আমরা মাঠে দেখতে পেতে পারি। তো সাহাল আব্দুল সামাদের চোটের বিষয়ে কনফার্ম আপডেটটা চলে আসলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো যেরকম নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের বর্তমান কোচ মলিনা এবং মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেস আভাসকে নিয়ে। তো গত মৌসুমে মোহনবাগানকে আইএসএলের লিগ শিল্ড জেতানো কোচ অ্যান্তোনিও লোপেস আভাসকে সরিয়ে মলিনাকে দলের দায়িত্বে নিয়ে আসাটাই কিন্তু এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্টের সবথেকে বড় ভুল হয়েছে। কারণ মলিনা সে বড় মাপের কোচ হলেও তিনি কিন্তু বিগত বেশ কয়েক বছর তিনি কোচিং পদ থেকে বিরত থেকেছেন। সেখানে দাঁড়িয়ে গত মৌসুমে মোহনবাগানকে এতটা সফলতা এনে দেওয়ার পরেও কোচ অ্যান্তোনিও লোপেস আভাসকে ছেড়ে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।
যে কোনো হাই প্রোফাইল দলকে সঠিকভাবে মেনটেন করতে গেলে সর্বপ্রথম দলের হেড কোচকে দলের ড্রেসিং রুমের পরিবেশটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হয়, যেটা গত মৌসুমে রাখতে না পারার জন্য মোহনবাগানের আরেক প্রাক্তন কোচ জুয়ান ফেরান্ডোকে কিন্তু বিদায় নিতে হয়েছিল মোহনবাগান দলকে। আর এই মৌসুমেও মোহনবাগানের হাই প্রোফাইল ড্রেসিং রুমকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে মোহনবাগান কোচ মলিনা, সেটাই কিন্তু এখন বড় প্রশ্নচিহ্ন। কারণ বর্তমানে মোহনবাগানের গত ম্যাচগুলোর পারফরমেন্স দেখে কোনো প্লেয়ারের কাছ থেকে কিন্তু ম্যাচের মধ্যে 100% পাওয়া যাচ্ছে না, যেটা কিন্তু গত মৌসুমের শুরুতেও হয়েছিল। তবে পরবর্তীতে অ্যান্থনি লোপেস আবাসের মতন কড়া কোচ আনার ফলে মোহনবাগানের ড্রেসিং রুম কিন্তু বেশ কন্ট্রোলে এনেছিল কোচ অ্যান্থনি লোপেস আবাস। আর ড্রেসিং রুম কন্ট্রোলে আনার পরেই মোহনবাগানের খেলার মানচিত্রও কিন্তু বদল দেখা গেছিল কোচ অ্যান্থনি লোপেস আবাসের হাত ধরে। আর গত মৌসুমে জুয়ান ফেরান্ডোর মতনই এই মৌসুমেও মলিনা যদি মোহনবাগানের ড্রেসিং রুমকে কন্ট্রোলে করতে না পারে, তাহলে কিন্তু এটা মোহনবাগান দলের জন্য বেশ ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আগামীতে, সেটা কিন্তু বলাই যায়। সেহেতু এই বিষয়টার ওপর মোহনবাগান ম্যানেজমেন্ট যত শীঘ্রই নজর দেবে ততই কিন্তু মোহনবাগান দলের জন্য ভালো। তাতে যদি মলিনাকে পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে সেটাই করতে হবে, কারণ দলের সাফল্যই কিন্তু শেষ কথা। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছো অ্যান্থনি লোপেস আবাসকে কি আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, অ্যান্থনি লোপেস আবাস সে কিন্তু বর্তমানে ইন্টারকাশি দলকে কোচিং করাচ্ছেন। সেহেতু অ্যান্থনি লোপেস আবাস সে ইন্টারকাশি দল ছেড়ে সে মোহনবাগানে আসতে কতটা রাজি হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। কারণ এই মৌসুমে হাবাস সে মোহনবাগান দলের সাথে চুক্তিবৃদ্ধি করতে চাইলেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু হাবাসের সাথে আর চুক্তিবৃদ্ধি করেনি। আর সবথেকে বড় কথা, একটা দল তারা কিন্তু বহু আশা নিয়ে একটা কোচকে নিজেদের দলে অ্যাপয়েন্ট করে, সেহেতু সেই দল থেকে সেই কোচকে ছিনিয়ে নিয়ে আসাটা কিন্তু মোটেই উচিত কাজ নয়। তবে আশা করব মোহনবাগান ম্যানেজমেন্ট দ্রুত তারা মলিনার সাথে মিটিংয়ে বসে মোহনবাগান দলের এই বর্তমান খারাপ পরিস্থিতির কারণটা শর্ট আউট করে মোহনবাগান দলকে জয়ের রাস্তায় ফেরাতে পারবে। তবে তোমাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে মলিনার কিন্তু বিদায় হচ্ছে না মোহনবাগান দলকে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনও কয়েকটা ম্যাচে মলিনাকে সুযোগ দেবে দলের ভালো পারফরমেন্স করানোর জন্য, এবং তারপরেও যদি কোচ মলিনা সে দলকে ভালো পারফরমেন্স করাতে ব্যর্থ হয় তখন কিন্তু মলিনার বিদায় ঘটবে মোহনবাগান দল থেকে। তবে এই মুহূর্তেই মলিনার বিদায় হচ্ছে না মোহনবাগান দল থেকে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো যাই হোক, আমরা সকলেই আশা করব মলিনা সেজন্য মোহনবাগান দলকে জয়ের রাস্তায় ফেরাতে সক্ষম হয়। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও মলিনাকে যদি বিদায় জানানো হয় তাহলে তুমি মোহনবাগানের পরবর্তী হেড কোচের পদে তুমি কাকে দেখতে পেলে বেশি খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।